নির্জন রাত। শহরের এক কোণে পুরনো একটি বাড়ি। সেই বাড়ির তৃতীয় তলায় আছে একটি ছোট্ট ঘর, নাম আর্চাইভ রুম। সেখানে জমা আছে শত শত পুরনো পাণ্ডুলিপি, খসড়া এবং অপ্রকাশিত গল্পের কাগজ। তিথি নামের এক তরুণী এসে ওঠে বাড়িটায়। সে একজন লেখিকা, নতুন লেখিকা, কিন্তু তার কলমে এমন এক রকমের ঝাঁজ আছে, যেন সে আগে থেকেই সব জানে, কিংবা যেন কোনো কিছু তাকে লিখিয়ে নিচ্ছে। এক রাতে সে আর্চাইভ ঘরে ঢুকে পড়ে, যেন তাকে ডাকছে। সেখানে ধুলোমাখা এক বাক্সে সে পায় কিছু অদ্ভুত গল্পের খাতা। কিন্তু প্রতিটা গল্পেই লেখক হিসেবে লেখা, তুমি গি। সে কৌতূহল নিয়ে পড়ে আর ভয় পেতে শুরু করে। কারণ সেই গল্পগুলো এমনভাবে তার নিজের জীবনের ঘটনা বলে দিচ্ছে, যা সে কাউকে কখনো বলেনি। শেষ পাতায় লেখা ছিল, মিথ্যা গল্প বলে সবাই হাসে, কিন্তু এই গল্পগুলো তো আমি তোমার মুখ থেকে শুনেছি। তুমি নিজেই বলেছিলে না? তিথি অবাক হয়ে খেয়াল করে, লেখার কালি এখনও ভেজা। তিথি সারারাত ঘুমাতে পারেনি। মাথায় ঘুরছিল সেই বাক্যটা, তুমি নিজেই বলেছিলে না। সকালে উঠে সে আবার আর্চাইভ ঘরের দিকে গেল। দরজা বন্ধ, অথচ তালায় ধুলোর উপর স্পষ্ট আঙুলের ছাপ। সে চাবি ঘুরিয়ে ভেতরে ঢুকল। ঘরটা আগের চেয়েও গা ছমছমে লাগছিল। আলো ঢুকছে না, যেন জানালার বাইরে রাত আটকে গেছে। হঠাৎ চোখে পড়ে কোণের দিকে রাখা একটা পুরনো টাইপরাইটার। আগের রাতে ওটা ছিল না, সে নিশ্চিত। তিথি এগিয়ে গেল। টাইপরাইটারটা অদ্ভুত, যেন কেমন গাছমছমে কালি লেগে আছে চাবিগুলোতে। সে হাত রাখতেই টাইপরাইটার আপনমনে শব্দ করতে শুরু করল। কেউ লিখছে, অথচ কেউ নেই। সেই শব্দহীন লেখা থেকে উদ্ভব হল আরেকটি গল্প, তিথির জীবনের আরেকটি গোপন অধ্যায়। এক বন্ধুর আত্মহত্যা, যেটা তিথি কাউকে বলেনি, এমনকি নিজের ডায়েরিতেও নয়। তার নিচে আবার সেই লেখাটা, এই গল্পটা তো তুমিই লিখেছিলে। মনে নেই? তুমি বলেছিলে ও বাঁচবে না। ঠিক বলেছিলে তুমি, মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখিকা। তিথি পেছনে তাকিয়ে দেখে দরজা বন্ধ হয়ে গেছে। জানালার বাইরে অন্ধকার। সে একা না, কোথাও থেকে যেন হালকা এক ফিসফিসানি শোনা যাচ্ছে, তুমি লিখেছ। তুমি লিখছ। তুমি লিখতেই থাকবে গি। তিথি গায়ে কাঁপুনি নিয়ে টাইপরাইটারের দিকে তাকিয়েছিল। শব্দগুলো থেমে গেছে, কিন্তু তার মধ্যে যেন এক অদ্ভুত জোর ছিল। কিচ্ছু করার নেই, সে ভাবল। সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে টাইপরাইটারটা বন্ধ করতে চায়, কিন্তু কোনোভাবেই চাবিগুলো চাপা যাচ্ছে না। যেন টাইপরাইটার নিজেই তাকে লিখতে বাধ্য করছে। একের পর এক অদ্ভুত, মূর্ছনাময় শব্দ তার আঙুলের নিচে ভেসে ওঠে। আরেকটা নতুন গল্প তৈরি হচ্ছে, এবার এক গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া একটি ছোট্ট গ্রাম, যেখানে এক লেখিকা এসেছিল, কিন্তু সে আর বেরিয়ে আসেনি। সে লেখিকা সেখানকার মানুষের অন্ধকার এবং ভয়ঙ্কর রহস্যের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছিল, যেন তার নিজের ভেতরের দানব তাকে টেনে নিয়ে যাচ্ছে। তিথির শরীরে কেমন অদ্ভুত অনুভূতি হতে শুরু করল। সেই গ্রামটা, সেই লেখিকা, সব কিছু যেন তার নিজের জীবনেরই প্রতিচ্ছবি। সে কিছু একটা মনে করার চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু মনে পড়ছে না। পৃথিবীটা যেন এক অজানা অসীমে আছড়ে পড়ছে। সে নিজেকে হারিয়ে ফেলছে। মনের মধ্যে একটা গা অন্ধকার। মনে হলো সে ঠিক কোথায় যেন ফিরে আসছে, কিছু ভুলে গেছে। অথচ কেন জানি সেই অন্ধকার তার কাছে পরিচিত। এরপর টাইপরাইটার থেকে একটা নতুন শব্দ উঠে এল, তুমি কেন পালাচ্ছ? তুমি জানো না তুমি কোনো গল্পে হারিয়ে যাচ্ছ? তিথি চিৎকার করে উঠল। তার মধ্যে যেন এক অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল। এমনকি তাকে সংকেত দেওয়া হচ্ছিল, তার সৃষ্ট গল্পই তাকে খেয়ে ফেলবে। কিভাবে তাকে তার নিজের অতীতের দিকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, সে বুঝতে পারছিল না। হঠাৎ আর্চাইভ ঘরের এক কোণায় একটা পুরনো সাদা চিঠি দেখা গেল। তিথি তাড়াতাড়ি গিয়ে সেটি হাতে নিল। চিঠির ওপর লেখা, তুমি ভুলে গেছ তিথি। তুমি না জানলে তোমার ভেতরে আছে এক ভাঙা গল্পের শক্তি। সেই শক্তি তোমাকে হারিয়ে যাবে কি এক থামানো শ্বাস। এরপর চিঠির পেছনে লেখা ছিল, যদি তুমি এখন ফিরতে চাও, শেষ সুযোগ তোমার। তিথি চিঠি হাতে দাঁড়িয়েছিল, একদম স্তম্ভিত। সে জানত না এ কি আসলেই তার জীবনের অংশ ছিল, নাকি শুধুমাত্র কোনো মিথ্যা গল্পের পরিণতি। কিন্তু সে অনুভব করতে পারল, ওই শক্তি, এক ধরনের অজানা ভয়, যা তাকে তার নিজের অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছিল। চিঠির পেছনে কিছুই লেখা ছিল না, তবে তিথির মনে হচ্ছিল সে শুনতে পাচ্ছে এক অদ্ভুত গুঞ্জন, গল্পের আওয়াজ। যেন তার নিজের লেখা চরিত্রগুলো তাকে ডাকছে, তাকে একটি ভিন্ন পৃথিবীতে নিয়ে যেতে চাচ্ছে। সে সিদ্ধান্ত নিল, আর পালাবে না। তাকে এই রহস্যের মুখোমুখি হতে হবে।
তার হাত থেকে চিঠি পড়ে মেঝেতে ছড়িয়ে পড়ে। তিথি ঝুঁকে পড়ে সেটি নিতে গিয়ে লক্ষ্য করে আরেকটি কাগজ পড়ছে, যার উপর লেখা, তুমি যদি সত্য জানতে চাও, তুমি আগে তোমার নিজের গল্পটি শেষ করতে হবে। তিথির হৃদস্পন্দন তীব্র হয়ে ওঠে। সে অনুভব করে তার লেখার মধ্যে একটি ভয়ঙ্কর শক্তি রয়েছে, যা আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। সে গতি বাড়িয়ে পুরনো গল্পের খাতা খুঁজতে শুরু করে, যেখানে তার নিজের হাতের লেখা কিছু অধ্যায় ছিল। কিন্তু সব কিছু এলোমেলো হয়ে উঠছে। তথ্য ভরা পাতাগুলোর মাঝে এমন কিছু লেখা ছিল যা সে কখনো লিখেনি, অথচ যেন তার নিজের জীবনকে উপস্থাপন করছিল। গত কয়েকদিনে ঘটে যাওয়া অনেক কিছু, যা সে মনে করতে পারছিল না, একদমই যেন সে সেই সৃষ্টিকর্তা নয়, বরং একজন প্রপঞ্চ। হঠাৎ আর্চাইভ ঘরের ভেতর অন্ধকার গভীর হতে থাকে। কোনো শব্দ নেই। চারপাশে কেবল এক রকমের নীরবতা। তারপর তার সামনে প্রহয় এক অজানা, রহস্যময় রূপ। এক অদ্ভুত মুখ, যা তিথির কাছে অপরিচিত ছিল না। তার চোখে একটি চরম দৃশ্য, অথবা সে মনে করেছিল এটা তার নিজের গল্পের চরিত্রের এক নতুন রূপ। সেই রূপটি বলল, তুমি যদি এই গল্পটা শেষ না করতে পারো, তবে তুমি কোথাও যেতে পারবে না। আর যেদিন তুমি শেষ করবে, সেদিন তুমি জানবে তুমি কখনো বাস্তবে ছিলে না। তিথির শরীর অবশ হয়ে আসে। সে অনুভব করতে পারে গল্প আর বাস্তবের সীমা ক্রমেই ব্লর হয়ে যাচ্ছে। তার চারপাশের পৃথিবীটা ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। সে যেন এক অদৃশ্য জালে আটকা পড়েছে। তিথি চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। তার সারা শরীরে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। সে বুঝতে পারল, এই মুহূর্তে সে আর তার সৃষ্টির মাঝে কোনোরকম পার্থক্য খুঁজে পাচ্ছে না। লেখাটা, গল্পটা এবং সে নিজেই যেন একাকার হয়ে গেছে। যতই চেষ্টা করুক, সেও একে ছিন্ন করতে পারছে না। তার চারপাশে ঘোর লাগানো অন্ধকার বাড়তে থাকে, যেন সে এক জগতে বন্দী হয়ে গেছে, যেটি তার নিজস্ব সৃষ্টি, কিন্তু সে কখনোই জানত না এমন জগৎ তার অন্তরে বাস করছে। তথ্যটা, কথাগুলো, সব কিছু যেন একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। একের পর এক চিত্র তার চোখে ভেসে ওঠে। সে দেখে তার নিজের গল্পের চরিত্রগুলো, মুখে এক রহস্যময় হাসি, চোখে অদ্ভুত আলো, যেন তারা তাকে চ্যালেঞ্জ করছে। তারা কিছু বলছে, তবে সে বুঝতে পারছে না। তিথি হঠাৎ মনে পড়ে যায়, কয়েক বছর আগে একদিন সে লিখেছিল, তুমি যদি গল্পটিকে শেষ না করো, তাহলে তুমি কখনো এ পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তুমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। সে নিজেই লিখেছিল এই কথা। কিন্তু কেন? কেন সে এমন লিখেছিল? তার নিজের মনের অন্ধকার কেমন যেন তাকে অনুসরণ করছে। বাকিরা, তার সৃষ্টিরা, তাৎক্ষণিকভাবে চারপাশে ঘুরে আসে। এক মুহূর্তে তারা তার সামনে দাঁড়িয়ে যায়। তিথি অবাক হয়ে দেখে তাদের মধ্যে একজন তারই মতো। যেন সে নিজেই দাঁড়িয়ে আছে তার সামনে, অথচ সেটি তার প্রতিফলন। সে ভয় পায়। তবে এ কি? এটা কি তার মনের প্রতিচ্ছবি, নাকি কোনো অন্য রকম বাস্তবতা? তার সৃষ্টিরা তখন একসঙ্গে বলল, তুমি জানো না, তিথি, তুমি কোনো এক সময় আমাদের জীবনে ছিলে। তুমি আমাদের সৃষ্টি করেছ, কিন্তু ভুলে গেছ। আর এখন তোমার ভুলের মাসুল দিতে হবে। তিথি থমকে দাঁড়িয়ে থাকে। তার পেছনে আর্চাইভ ঘরের দেয়ালগুলো ধীরে ধীরে নড়তে থাকে। যেন সময় নিজের গতিতে বদলাচ্ছে। তথ্য থেকে লেখা আরও একটি গল্প পেতে সে কিছু বুঝতে পারে, গল্পের শেষই তোমার চূড়ান্ত অধ্যায় হবে, তিথি। তুমি যদি এই পর্বে হেরে যাও, তুমি আর ফিরে আসবে না। তার সামনে একে একে চরিত্রগুলো ঢেউয়ের মতো সরে যায়। এখন সে একা, কিন্তু কিছু একটা তাকে দিকনির্দেশ করছে। একটি পথ, একটি শেষ, যেখান থেকে আর ফিরতে পারবে না। তার সামনে এক চিরন্তন অন্ধকার পথ। তিথি গভীরভাবে শ্বাস নিল। তার সামনে অন্ধকার পথটি সোজা, কিন্তু সেখানে কোনো আলো ছিল না। সে জানত এই পথ তাকে এক অজানা গন্তব্যে নিয়ে যাবে, যেখানে আর কোনো ফিরে যাওয়ার রাস্তা নেই। তার সৃষ্টিরা, তার গল্পের চরিত্রগুলো, একে একে তাকে ঘিরে দাঁড়িয়েছিল, যেন প্রতিটি চরিত্র নিজেই এক একটি মিথ্যা হয়ে দাঁড়িয়েছিল। সে ভয় পায়, কিন্তু অদ্ভুত এক শক্তি তাকে বাধ্য করে সামনে এগোতে। তার পায়ের নিচে মাটির শব্দ, যেন কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু সে পেছনে ফিরতে পারে না, কারণ জানে, যদি ফিরেও যায়, সে তার নিজের গল্পকে আর কখনো শেষ করতে পারবে না। হঠাৎ অন্ধকারের মধ্য থেকে এক কণ্ঠ ভেসে আসে, এক চিরকালীন কণ্ঠ, যার শব্দে অসীম বিষাদ ছিল। তুমি জানো না, তিথি, তুমি শুধু মিথ্যা বলেছ। মিথ্যা, যেগুলোর কোনো অস্তিত্ব নেই, সেগুলোই তোমার আসল পৃথিবী। তিথি একে একে সৃষ্টিকর্তার চরিত্রগুলোর দিকে তাকায়।
তাদের চোখে এক অদ্ভুত টানাটানি ছিল, যেন তারা তার কাছ থেকে কিছু চেয়েছিল। অথবা তারা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তাদের মুখে কোনো শব্দ ছিল না। তিথি মনে করে কি এমন অদ্ভুত জগতে ঢুকে পড়েছে সে? তার নিজের গল্পের মধ্যেই সে কেন হারিয়ে গেল? একটি মূর্তির মতো দাঁড়িয়ে থাকা চরিত্র, যার মুখ তার নিজের মতো, তার দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাদের সৃষ্টি করেছ, তিথি, কিন্তু তুমি জানো না তুমি আমাদের জীবনের শেষ পর্যন্ত লিখেছ। এখন সেই গল্পের নায়ক তুমি, কিন্তু তোমার রচনা এখন তোমার বিরুদ্ধে কাজ করবে। তুমি আর পালাতে পারবে না। তিথি চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি, যেন কিছু গভীর শক্তি তার মুখ বন্ধ করে দিচ্ছে। সে হঠাৎ করে হুঁশ ফিরিয়ে দেখে সামনে এক দুঃখজনক দৃশ্য, তার লেখার প্রথম পৃষ্ঠা, যেখানে সে নিজের জীবনের একটি গল্প লিখেছিল, সেই গল্পের শুরু থেকেই সব কিছু বদলে গিয়েছিল। তার সামনে পুরো পৃথিবী হেলে পড়তে থাকে, এবং একদম সামনে, ঠিক তার অন্ধকার পথে, এক চরিত্র এসে দাঁড়ায়, সেই চরিত্রটি, যার সঙ্গে তিথির সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কের শেষ লেখা ছিল অজানা। তুমি শেষ করতে পারবে না, তিথি। এই গল্পের পৃষ্ঠা আর কখনো বন্ধ হবে না। এটা তোমার অজানা পৃথিবীজ্ঞ। আর তারপরই তার চারপাশের সব কিছু অদৃশ্য হয়ে যেতে শুরু করে। পৃথিবী, মানুষ, শব্দ, সব কিছু যেন তার কল্পনায় মিশে গিয়েছিল। তিথি একা দাঁড়িয়ে ছিল অন্ধকারের মধ্যে, তার চারপাশে কিছুই ছিল না। তবে মনে হচ্ছিল যেন পৃথিবী তার চারপাশে একটি শেষ অধ্যায়ের পৃষ্ঠা লিখে চলেছে, আর সে সেই পৃষ্ঠার মধ্যে হারিয়ে গেছে। তার সৃষ্টিরা, তার গল্পের চরিত্রগুলো, আর কোনো কথা বলছিল না, তারা কেবল তাকিয়েছিল, যেন তারা জানত, এই মুহূর্তেই সব কিছু শেষ হতে যাচ্ছে। সে দাঁড়িয়েছিল, তার সামনে একটি সাদা পৃষ্ঠা ভেসে উঠছিল, একটি খালি পৃষ্ঠা, যেন সে নিজেই তাকে লিখে ফেলেছে। কিন্তু সে জানত না কিভাবে বা কেন। এটাই ছিল তার গল্পের শেষ, যা এতদিন ধরে তাকে অনুসরণ করছিল। তিথি কাঁপতে কাঁপতে সেই খালি পৃষ্ঠার দিকে এগিয়ে গেল। সে জানল এই পৃষ্ঠার সঙ্গেই তার গল্প শেষ হবে, এবং সে নিজে আর কখনো ফিরে আসবে না। এমন সময় একটি কণ্ঠ তার কানে ভেসে আসে, তুমি নিজেই গল্পের পরিণতি। তুমি সবসময় জানতেও চেয়েছিলে, কিন্তু কখনো জানতেও চাওনি। তিথি শেষবারের মতো পৃষ্ঠার দিকে তাকিয়ে কিছু বুঝতে পারে, এই গল্পটা সে নিজের হাতে সৃষ্টি করেছিল, কিন্তু জানত না এটি তাকে কোথায় নিয়ে যাবে। তার মিথ্যা গল্পের মধ্যে তার আসল অস্তিত্ব হারিয়ে গেছে। এখন সে আর গল্পের অংশ নয়, গল্পই তাকে গ্রাস করেছে। এক মুহূর্তে তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যায়। চরিত্রগুলো, তার সৃষ্টিগুলো, আর পৃথিবী, সব কিছু মিলিয়ে যায়, যেন এক সাদা ক্যানভাসে তলিয়ে গেছে। তিথি শেষবারের মতো সেই গল্পের পৃষ্ঠা মুছে ফেলে। এবং তারপর সে কখনোই ফিরল না। শেষ।